নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। শ্রমিক কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ। কক্সবাজারে বন্যা পরিস্থিতি আরও অবনতি। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রামুর 11টি ইউনিয়ন প্লাবিত। গত দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের প্রাণহানি। মৌলভীবাজারের পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ, এখনও পানিতে তলিয়ে বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমল চালের দাম, কমেছে চিনির দরও, বাড়তি পেঁয়াজের দাম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে জানিয়ে দেব দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির খবর। কক্সবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। চকরিয়া উপজেলার পাশাপাশি নতুন করে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে আছে রামু উপজেলার 11টি ইউনিয়ন। এতে চকরিয়া ও রামু উপজেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত দুদিনে পাহাড় ধস ও বানের পানিতে ভেসে মারা গেছে 6 জন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারিদিকে কেবলই থই থই পানি, ডুবে আছে ঘরবাড়ি, প্রতিষ্ঠান, রাস্তাঘাট। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও কমেনি বন্যার পানি। ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বাঁকখালী নদীর পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কক্সবাজারের রামু উপজেলার 11টি ইউনিয়ন। পানিতে ডুবে রয়েছে গ্রামের পর গ্রাম। এতে মানুষের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। অনেকে মাথা গোজার ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। খাবার ওটা আমরা ম্যানেজ করতে পারতেছি না, যার কারণে চুলা ভিজে যাওয়ার কারণে এখন খাওয়া দাওয়া রান্না করতে পারি না, খাইতে পারি না। ধান চাউল যা ছিল সব পানির নিচে চলে গেছে। আর গরু ছাগল নিয়ে আমরা রাস্তার উপরে চলে আসছি। পানি বেশি হয়েছে তো মানে খাওয়া দাওয়া অসুবিধা হয়েছে। আমরা বাচ্চার দিকে ওই বাড়ি উঁচু জায়গা যাইছি। বন্যায় রামু উপজেলার 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলা পরিষদ থেকে সামান্য শুকনো খাবার সরবরাহ করেছি। যে সমস্ত লোকগুলা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে তাদেরকে আমরা শুধুমাত্র সাহায্য করতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন পানিবন্দী অনেককেই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে শুকনো খাবার ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সমস্ত মানুষজন আশ্রয় কেন্দ্রে গেছে কিংবা যে সমস্ত গৃহপালিত পশু পাখিগুলো নিয়ে গেছে, গরু ছাগল হাঁস মুরগি, সেগুলো আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। কক্সবাজার জেলার 71টি ইউনিয়নের মধ্যে 35টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম বন্যা কবলিত। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 5000-এর বেশি মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। দুদিনে কয়েক সেন্টিমিটার পানি কমলেও তাতে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলায়। পানিতে তলিয়ে রয়েছে বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। আঞ্চলিক মহাসড়ক পানিতে ডুবে থাকায় জেলা শহরের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়নি। এর মাঝে দুর্গত এলাকায় খাদ্যের জন্য চলছে হাহাকার। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। আগেও এই বাড়িগুলোতে বসতি ছিল, কিন্তু হঠাৎ করে আসা ঢল সবকিছু তছনছ করে দিয়েছে। হাওরের ঢেউ ভেঙে নিয়েছে ঘরের বেড়া। এখন ছেলে সন্তানকে নিয়ে অন্যত্র চলে গেছেন এসব বাড়ির বাসিন্দারা। বাড়িহারা অনেক হতভাগার মাথা গোজার ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। আর যারা এখনো বসত ভিটায় আছেন তারা যুদ্ধ করছেন পানির সাথে। মেম্বারও আয়া দেখছে না যদি এত ক্ষতি হয়েছে জানি। গরমের মধ্যে আমরা লাঠি লাগবো, টিন লাগবো, এর বাদে আমরা পানি খাইতে পারি না। শুদ্ধ পানি নাই, কলটি ওপর নিচে পানির তলে, এরপরে চুলা নাই রান্না খাইবার, বাসা থাকতে পারি না। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা। 1.5 লাখ মানুষ পানিবন্দী। জেলা শহরের সাথে যোগাযোগের সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 1 মাস ধরে বন্ধ স্বাভাবিক যান চলাচল। ট্রাক, ভ্যান কিংবা ট্রাক্টরে করে কয়েক গুণ বেশি ভাড়ায় যাতায়াত করছে মানুষ। 3 থেকে 4 গুণ বেশি ভাড়া দিয়েও আমাদের প্রয়োজনের জন্য তাগিদে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাও জীবনের ঝুঁকি নিয়ে। রাস্তায় বড় বড় গর্ত হয়েছে, বৃষ্টি দিলেই পানি হয়, রাস্তা ভাঙ্গা, গাড়ি নিয়ে যাওয়া তো রিস্ক, বড় গাড়ি নিয়ে হচ্ছে, ছোট গাড়ি তো আর চলেই না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। আক্রান্ত মানুষের অভিযোগ, ত্রাণ দেয়া হচ্ছে মুখ দেখে। তবে জনপ্রতিনিধিরা বলছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেকের কাছে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। আমরা সাইডে দেন, আমরা যদি মেম্বার সাহেব আমরা বাড়ি করে যান,
যাওই না আমরা গেছো সরকার থেকে বলা হচ্ছে যে সরকার থেকে আয় যায় তো এগুলো আমরা করতে পারি না। বর্তমানে 700 পরিবার আমার আছে, তখন আমার কাছে আসলে আমি এগুলা আমি দিতাম। এখন আমার কাছে নাই, যাগুলো আসলে তা আমি দিয়ে দিচ্ছি। পানিবন্দী থাকায় জুড়ি ও বড়লেখা উপজেলায় 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, বড়লেখা, মৌলভীবাজার। বন্যা পরিস্থিতি ও দুর্গতদের খবর জানাতে এই মুহূর্তে সিলেটের বিয়ানীবাজার এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ কাজল। আমি এখন বিয়ানীবাজারের একটি সবচেয়ে বড় হাওর, সেই মুড়িয়া হাওরে আছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই প্রাথমিক বিদ্যালয়টি আছে, সেই প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ আছে। যে প্রাথমিক বিদ্যালয় 285টি প্রাথমিক বিদ্যালয় সিলেটের বন্ধ আছে, তার মধ্যে এই একটি মাইজ কাপ্পন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর আমি যেখানে যেই হাওরের মধ্যখানে নৌকায় আছি, সেইটা একটি সড়ক, এবং এই প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন গ্রামে যাওয়ার সড়কগুলো এইভাবেই তলিয়ে গেছে। এবং শুধুমাত্র এখানে এই অবস্থা নয়, এই বিয়ানীবাজারের উপজেলার যে 10টি ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে, প্রত্যেকটি জায়গায় মানুষ পানিবন্দী। আমি যদি একটু কাজল আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পারি, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বিভিন্ন বাড়ি, বিভিন্ন সুন্দর সুন্দর বাড়িঘরগুলো সবগুলো পানির চারদিকে বেষ্টিত পানিতে। আপনারা জানেন যে বিয়ানীবাজার একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে প্রত্যেক ঘরে ঘরে লন্ডন প্রবাসীরা অবস্থান করছে। এই অবস্থায় এখন তারা যারা লন্ডনে অবস্থান করছে তারা বিত্তশালী, এবং প্রবাসীরা এই যারা ক্ষতিগ্রস্ত এবং বন্যা কবলিত তাদের জন্য অর্থ পাঠানো ইতিমধ্যে শুরু করেছে। ইতিমধ্যে আমি জানি যে এই উপজেলা চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে 124 মেট্রিক টন চালের পাশাপাশি আরো 30 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, এবং 50,000 টাকা নতুন আরো বরাদ্দ এসছে, আগে 20,000 টাকা বরাদ্দ এসছে। সবকিছু মিলে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান আছে, এটা আশ্রয় কেন্দ্র আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশে যেটি আছে মাইজ কাপ্পন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটিও একটি ছোটখাটো আশ্রয় কেন্দ্র। এবং আশেপাশে যেই গ্রামগুলো আছে, এই মুড়িয়া হাওরের আশেপাশে যে গ্রামগুলো আছে, প্রত্যেকটি গ্রাম তলিয়ে গেছে। প্রত্যেকটি গ্রামের সড়ক ব্যবস্থা একেবারে বিপর্যস্ত অবস্থা। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছি যে সিলেটের যে 8টি উপজেলা পানিতে বন্দী আছে, সেই কুশিয়ারা এবং সুরমাপাড়ের এই উপজেলাগুলোর প্রত্যেকটি সড়ক ব্যবস্থার একেবারে নাজুক অবস্থা হয়েছে। বিশেষ করে পিচ ঢালা পথে পানি উঠে যাওয়ার ফলে সমস্ত পিচ উঠে গেছে, এবং এই যে ক্ষতি, এই সড়কের শুধু ক্ষতি নিরূপণ এখন পর্যন্ত করা হয়নি, পানি নেমে যাওয়ার পরই নিরূপণ করা হবে সড়কের ব্যবস্থা। আরেকটু আমি যদি নদ নদীর খবর আপনার কাজল আপনার মাধ্যমে একটু জানিয়ে দিতে চাচ্ছি, আমি গত 4 দিন আগে কুশিয়ারা নদীর বিপদসীমার যে রেকর্ড করেছিলাম, আজকে তার থেকে মাত্র কিছু কমেছে। তখন ছিল বিপদসীমার 68 সেন্টিমিটার উপরে 4 দিন আগে, আজকে বিপদসীমার 62 সেন্টিমিটার উপরে। অমরশীত এবং শেওলা অর্থাৎ বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে কুশিয়ারা নদী 62 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে সিলেট অঞ্চলে যে স্থায়ী বন্যা দেখা দিয়েছে, সেই বন্যার পানি সহজে নামছে না এবং দুর্ভোগ সহজে কমছে না। বিপন্ন মানুষের পাশে বিভিন্নভাবে সরকারি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে এসেছে। কাজল, এই ছিল সিলেট অঞ্চলের বন্যার এবং ত্রাণ তৎপরতার সর্বশেষ খবর। দর্শক, সিলেটের বিয়ানীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর ও দুর্গতদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এ সময় বাণিজ্য আরো থাকছে। দিন দিনই কমছে বিপিসির এলপি গ্যাস সরবরাহ। কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। কার্যক্রমে স্বচ্ছতার উপর গুরুত্ব বিশেষজ্ঞদের। চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ত্রাণ বন্টনে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। সরকারের হাতে যথেষ্ট খাবার আছে এবং আরো খাবার দেশে আসছে। কোনো ধরনের উদ্বেগের প্রয়োজন নাই। কোনোখানে যদি সার্ভিস ঠিক না হয় নিশ্চয়ই সে সম্বন্ধে বলবেন, সেখানকার লোকজনকে বলবেন, ডিসি আছেন, এমপি আছেন, জায়গায় থাকেন, আওয়ামী লীগের নেতারা আছেন, তাদের বলবেন। উজানের পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি
বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের মাত্রা বেড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। ব্রহ্মপুত্র নদে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উত্তর উড়িয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। মানুষের বাড়িঘর, আবাদি জমি কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ভাঙনের কবল থেকে। ফলে দীর্ঘ হচ্ছে নদী ভাঙা অসহায় মানুষের তালিকা। আমাদের ওই নদী ভাঙাটা রোধ চাই, না তো আমাদের বাপ দাদার ভিডিও বাড়ি কিচ্ছু নেই। এখন যে আমরা গরু ছাগল পারবো সে জায়গা জমনো আমার ঘরে নেই। অত সম্ভব সব শেষ হয়ে গেল, এখন কোন জায়গায় যায় কোন দিয়ে আশ্রয় নেই। ব্রহ্মপুত্র নদের থাবা থেকে জনপদগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করলেও অসময়ের এই পদক্ষেপকে অনেকটা তামাশা বলেই মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। যে সময় কাজটা করলে আমাদের জনগণ উপকৃত হবে, আমরাও উপকৃত হব, ঠিক সেই সময়ে পানি উন্নয়ন বোর্ড তাদের পদক্ষেপটা নেন না। ভাঙন ঠেকানোর কাজ বর্ষা মৌসুমে করা সম্ভব নয় বলে মনে করেন পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তা। অবশ্য নদী ভাঙন প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য। প্রজেক্ট কিন্তু নভেম্বর ডিসেম্বরের দিকে কাজ শুরু হয় এবং ওইটা জুন মাসে যে আর কি মোটামুটি শেষ হয়। আর ফ্লাড ফাইটিংটা কিন্তু আলাদা, যে কারণে আসলে এটা বর্ষাকালেই করার, অন্য সময় এটা করার কোনো সুযোগ নেই। বন্যার বাদ আমরা চেষ্টা করব যাতে ভেঙে ঠেঙে কোনো পানি ভিতরে এলাকায় না ঢুকে। এই এলাকাটাকে ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করার জন্য আমরা এই জরুরি ভিত্তিতে 275 কোটি টাকা ছিল, সেটা আবার 300 কোটি টাকা একনেক থেকে পাস করেছেন। গভর্নমেন্ট বসে নাই তো, গভর্নমেন্ট কাজ করছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুর থেকে সাগাটা উপজেলার গোবিন্দপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের ডান তীরে 70 কিলোমিটার এলাকা ভাঙন প্রবণ। তার মধ্যে 7টি পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। আর পানি উন্নয়ন বোর্ড 5টি পয়েন্টে জরুরি প্রতিরক্ষার কাজ শুরু করেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নিরাপত্তা নিশ্চিতের সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। শ্রম অধিকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বিলস এর এমন দাবির সাথে একমত কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতায় থাকা 1500-র বেশি কারখানা সবগুলোই ঝুঁকিপূর্ণ। এসব কারখানা নিরাপদ করতে 6 মাসের মধ্যে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি প্রতিষ্ঠানটির। তবে দায়িত্বপ্রাপ্ত শ্রমিক কর্মচারী সচেতন না হলে কলকারখানায় কর্মপরিবেশ কখনোই ঝুঁকিমুক্ত হবে না বলে দাবি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। রানা প্লাজা ধসের পর দেশের শিল্প খাত পার করেছে 4 বছরের বেশি সময়। এ সময়ের মধ্যে অবকাঠামো দুর্বলতার কারণে পোশাক খাতে ভবন ধসের কোনো ঘটনা ঘটেনি। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর এমন তথ্য স্বস্তিদায়ক হলেও গ্যাস বিদ্যুৎ লাইনে ত্রুটি আর বয়লার বিস্ফোরণের কারণে ঘটেছে কয়েকটি বড় দুর্ঘটনা। এতে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের, ক্ষতিগ্রস্ত হয়েছেন মালিক, আর ভাবমূর্তি সংকটে পড়েছে শিল্প খাতের উন্নয়ন অগ্রগতি। বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে মালিকপক্ষকে শাস্তির হাত থেকে রক্ষা করার মনোভাব আর নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে সমন্বয়হীনতাকেই বড় করে দেখছে বিলস। জাতীয় আন্তর্জাতিক উদ্যোগ হচ্ছে, প্রচুর অর্থ ব্যয় হচ্ছে, প্রচুর শ্রম এবং সময় যাচ্ছে, কিন্তু এই পুরো জিনিসটা সামগ্রিকভাবে দেখার অভাব আছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি ভবন ধস হচ্ছে না, কিন্তু বয়লার বিস্ফোরিত হচ্ছে, রাসায়নিক গ্যাস লাইন বিস্ফোরিত হচ্ছে। 1% ত্রুটি নিরাপত্তার জন্য শতভাগ ঝুঁকির কারণ দাবি করে কর্মপরিবেশ নিরাপদ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক। ঝুঁকিমুক্ত নেই, সব ঝুঁকিপূর্ণ, রিমিডিয়েশন না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত না। কারণ আমি যে 418টা কারখানার মালিকের সাথে কথা বলেছি, 95% কারখানা টাইমলাইন দিয়েছে যে আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই বেশি করে ফেলবে। বাকি যে কারখানাগুলো আছে 1100-র মতো, একটা টাইমলাইন দেবো 6 মাস বা 3 মাস, তাদের ঝুঁকির উপর নির্ভর করে। আমি আমারটা 100% করলাম, আরেকজন করতে পারলো না, তাহলে একই কথা থেকে গেল আর কি, যে হলো না কিছু। তবে শতভাগ নিরাপদ কারখানাও কর্মরত শ্রমিক কর্মচারীর এক মুহূর্তের অসতর্কতায় পড়তে পারে দুর্ঘটনার কবলে। তাই কারখানা পরিচালনায় মিড লেভেল কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ মালিকপক্ষের। কোনো ইন্সপেকশন অথরিটি কখনো ইন্সপেকশন করে এই দুর্ঘটনা রোধ করতে পারবে না। এটা নিজেদেরকে, আমাদের যারা বয়লার অপারেটর আছে, মেকানিক্যাল যারা লোক আছে, তারা কিন্তু এগুলো দেখতে হবে এবং তারাই কিন্তু এগুলো করে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দাবি, ন্যাশনাল ইনিশিয়েটিভের আওতার বাইরে থাকা শতভাগ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া অ্যাকর্ড অ্যালায়েন্সের তালিকাভুক্ত 3000-এর বেশি কারখানাও রয়েছে নিরাপত্তা ঝুঁকির মধ্যে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
রাজধানীর পাইকারি বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা পর্যন্ত দাম কমেছে সব ধরনের চালের। বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত কমেছে চিনির দাম। এদিকে কেজিতে 2 টাকা বেড়েছে আটা ময়দার দাম, বেড়েছে পেঁয়াজের দরও। তবে ডাল, খোলা সয়াবিন সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই রয়েছে কমতির দিকে। রাজধানী মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। সরবরাহ বাড়ায় কয়েক সপ্তাহ ধরেই কমছে চালের দাম। বাজার ঘুরে দেখা গেল এক সপ্তাহ আগে যে মানের মোটা চাল বিক্রি হতো 42 থেকে 43 টাকায়, চলতি সপ্তাহের শুরুতে বস্তা প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে সেই মানের চাল। আমদানি করা চালের প্রভাবে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট, নাজিরশাইল, ব্রি আটা সহ অন্যান্য চালের দাম। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কৌশলী হওয়ার কথা বলছেন পাইকাররা। ইন্ডিয়ান পারিজা ছিল 42-43, এই সপ্তাহে হয়ে গেছে 40-41। বন্যার সৃষ্টির কারণে মিলার যাদের থেকে আমরা চালটা আনি তারা বলতেছে ধানের দাম আবার একটু বাড়ার দিকে। মিল মালিকদের এই কথাটা আসলে যুক্তিসঙ্গত না, তার কারণ ওনাদের কাছে তো ধান প্রচুর পরিমাণে ধান আগেরই স্টক করা তাদের গোডাউনে আছে। চলতি সপ্তাহে আবারও কমেছে চিনির দাম। কেজিতে 5 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। আগের দামেই দেশি ডাল 94 থেকে 95 টাকায়, খোলা সয়াবিন 85 টাকা কেজি দরে বিক্রি হলেও বস্তা প্রতি 100 থেকে 150 টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে আটা ময়দা। চিনির দাম গত সপ্তাহের তুলনায় বস্তায় 200 থেকে 250 টাকা কমছে। বস্তা বিক্রি করতেছি 2750 থেকে 70-80। আটাটা বিক্রি হইতো মনে করেন 950-900, এটা এখন 1050-1060। মোটা ডালটা 60 টাকা, তারপরে মুগ ডালটা 110 টাকা। মশলা জাতীয় পণ্যের বাজারে আদার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি বিদেশি পেঁয়াজের দাম। তবে চাহিদার বিপরীতে সরবরাহ পর্যাপ্ত থাকায় কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে রসুনের দাম। চায়না রসুন শুধু 80 থেকে 85 টাকা কমছে, কেজিতে 20-25 টাকা কমে গেছে। যে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল আপনার 17 টাকা 18 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ এখন 20 থেকে 21 টাকা। দেশি পেঁয়াজও 1 টাকা 2 টাকা বাড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি কমেছে, এই যে অত কারণে এই বাজার আমাদের একটু বেশি। এদিকে এলাচ, লবঙ্গ, গোলমরিচের দাম ওঠানামা না করলেও জিরার দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একদিকে সরকার চাইছে এলপিজির ব্যবহার বাড়াতে, অন্যদিকে প্রতি বছরই কমছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এলপিজি সরবরাহ। আর তাই বাজারে বিপিসির এলপি সিলিন্ডার অনেকটাই দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। সরকারিভাবে এলপিজি সরবরাহ দিন দিন কমে যাওয়ায় বিপিসি কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করছেন জ্বালানি প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন জনগণকে শুধু এলপিজির দিকে ঠেলে দিলেই চলবে না, একই সঙ্গে বাড়াতে হবে বিপিসির সরবরাহ। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। বর্তমানে দেশে প্রতি বছর এলপিজি সরবরাহ হচ্ছে 4 লাখ মেট্রিক টনের মতো, কিন্তু এ খাতে সরকারি প্রতিষ্ঠান বিপিসির সরবরাহ পরিমাণ মাত্র 15 থেকে 16,000 মেট্রিক টন। আর এ কারণে বাজারে বিপিসির এলপিজি সিলিন্ডারের দেখা পাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার। এছাড়া বিপিসির সিলিন্ডারের মান নিয়েও নানা প্রশ্ন রয়েছে বলে জানান খুচরা পরিবেশকরা। বিপিসির এলপিজিটা কিছু লোকে পায়, আর সিলিন্ডারের গুণগত মানও খুব ভালো না। আমাদের কাছে কেউ আসেও না, নামে মাত্র আছে কিন্তু কার্যক্রমে নেই। মার্কেটে গিয়ে আসলে সরকারি যে সিলিন্ডারটা আছে ওটা পায় না, ফলে আমাদেরকে বেসরকারি কোম্পানির যে সিলিন্ডারগুলো আছে ওগুলো কিনতে হয়। সরকার এলপি গ্যাসের ব্যবহার বাড়ানোর কথা বললেও প্রতি বছরই কমছে বিপিসির সরবরাহ। 2012-13 অর্থ বছরেই বিপিসির এলপিজি সরবরাহ ছিল 19,671 মেট্রিক টন। গত অর্থ বছরের প্রথম 11 মাসে বিক্রির পরিমাণ নেমে আসে 15,000 মেট্রিক টনে, আর এর আগের অর্থ বছরে সরবরাহ ছিল 16,050 মেট্রিক টন। প্রতি বছরই বিপিসির এলপিজি সরবরাহের পরিমাণ কমায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়ী করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে এলপিজি সরবরাহ বাড়ানোর বিষয়ে তদারকি করবে মন্ত্রণালয়। কতগুলো অপরচুনিটি তৈরি হয়েছিল জয়েন্ট ভেঞ্চার করার জন্য, প্রধানমন্ত্রী সেটা অনুমোদনও করে দিয়েছেন, কিন্তু বারবার বিপিসিকে বলা সত্ত্বেও বিপিসি নিরুৎসাহিত করছে। তো এই বিষয়টা আমাদের নজরে আছে, আমরা মন্ত্রণালয় থেকে এটা টেক ওভার করব। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে এলপিজির বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিপিসির সরবরাহ বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের স্বার্থে বেসরকারি কোম্পানির পাশাপাশি সরকারি মালিকানায় এলপি গ্যাস বাজারে সরবরাহ নিশ্চিত করাও যাচ্ছে না। বাজারে যদি কম্পিটিশন রাখতে হয় তাহলে ওই টিসিবির মতো পণ্য সরকার সরবরাহ করে যেমন বাজার মূল্য নিয়ন্ত্রণ করে, এলপিজির ক্ষেত্রেও সরকারকে সেটা করতে হবে। একই সঙ্গে বিপিসির কার্যক্রমে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
1995 সালের মাস্টার প্ল্যানে তুলে ধরা হয়েছিল বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তির সব ধরনের উপায়। সে সময় মাত্র 89 কোটি টাকা খরচেই পুরো নগর অসহনীয় জলাবদ্ধতা থেকে মুক্তি পেত। কিন্তু রহস্যজনক কারণে গত 18 বছরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রণয়ন করা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন তো দূরে থাকুক, গ্রহণই করেনি বাস্তবায়নকারী সংস্থা সিটি কর্পোরেশন। নগর বিশেষজ্ঞদের মতে মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসনে 1995 সালে ইউএনডিপির আর্থিক সহায়তায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মাস্টার প্ল্যান প্রণয়ন করে। 1999 সালে এটি সরকারি গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু 20 বছর মেয়াদী এই মাস্টার প্ল্যানের 18 বছর পেরিয়ে গেল, তার সামান্যতম অংশ বাস্তবায়ন হয়নি। আর এজন্য সিটি কর্পোরেশনকে দোষারোপ করছেন মাস্টার প্ল্যান প্রণয়নকারী সংস্থা সিডিএ। মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে সিডিএ, কথা সত্যি, কিন্তু সেটা বাস্তবায়নের কথা ছিল সিটি কর্পোরেশন। এই বাস্তবায়ন না হওয়ার কারণে আজকের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অন্য কোনো কারণে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ক্ষমতা না থাকার কারণে এই কাজটি করা সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক কারণের মধ্যে একটি হচ্ছে ভূমি অধিগ্রহণের যেখানে প্রয়োজন হয়, ভূমি অধিগ্রহণের সমুদয় অর্থ যদি একসাথে জেলা প্রশাসনে জমা না হয়, তাহলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করেন না। আবার অর্থ মন্ত্রণালয় সমুদয় টাকা একসাথে দেনও না। মাত্র 89 কোটি টাকা খরচে শুধু চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধান নয়, পুরো নগরীর রূপরেখা ছিল এই মাস্টার প্ল্যানে। অথচ এখন শুধু খাল খননে খরচ পড়ছে 900 কোটি টাকার বেশি। প্রথম 5 বছরে কি কাজটা হবে, পরের 5 বছরে কি কাজটা হবে এবং সেই কাজে কত টাকা লাগতে পারে সেগুলি সব আলাদা আলাদা করে তারা ডিটেইলস দিয়েছিল। এলোপাতারি ইচ্ছা মতো কাজটা হচ্ছে। খালের অ্যালাইনমেন্ট ঠিক ছিল, তারপরে সেখানে সেডিমেন্টেশনটা কম ছিল, ময়লা আবর্জনা জমে খাল নষ্ট হয়ে যাওয়ার এই সমস্যাটা ছিল না। এখন এই সব সমস্যাগুলো এখন সমাধান করতে হবে। আর মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার দায় পূর্ববর্তী মেয়রদের উপর চাপালেন 2 বছর ধরে মেয়রের দায়িত্বে থাকা আজমও নাসির উদ্দিন। যারা এই মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করার যেই সমস্ত কর্তৃপক্ষ বা যাদের দায়িত্ব ছিল ওনারা কেন করেন না, এই কথার জবাবটা ওনারা দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাস্টার প্ল্যানটা বাস্তবায়ন করা অবশ্যই প্রয়োজন ছিল। 60 বর্গ মাইলের এই নগরীর উন্নয়নে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসার মতো অন্তত 32টি সরকারি বেসরকারি সংস্থা কাজ করলেও তাদের মধ্যে কোনো রকম সমন্বয় নেই বলে অভিযোগ দীর্ঘদিনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অল্প বৃষ্টিতেই বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তার। গর্ত আর খানাখন্দে ভরা ভাঙ্গাচোরা পথঘাটে চলাচল করতে গিয়ে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন, বাড়ছে দুর্ঘটনাও। প্রতিদিনের দুর্ভোগের জন্য নগরবাসী দুষছেন সিটি কর্পোরেশনকে, আর সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছেন সেবা সংস্থাগুলোর ওপর। জনদুর্ভোগ বিবেচনায় রেখে সঠিক এবং দীর্ঘস্থায়ী পরিকল্পনায় মিলবে সমাধান, এমনটাই পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মৌসুমী মৌয়ের রিপোর্ট। প্রকৃতিতে আলো আঁধারে লুকোচুরি গল্প, তারপর হঠাৎই বর্ষণ। বাদলের এ ধারায় আর আপ্লুত হয় না রাজধানীবাসী। আষাঢ়ের এ কালো মেঘ যেন প্রতিটি ব্যস্ত জীবনে এক টুকরো কাল রাত। সেই পৃথিবীতে বাঁচবো বলেই যুদ্ধ করি রোজ, একটুখানি বাঁচার জন্য হাজার আপোষ। হাজারটা আপোষ, তবু আসে না পৌষ মাস। রাস্তা খোঁড়াখুড়ির ধুমে আগে ঘুম হারাম নগরবাসী। উন্নয়নের তকমায় সবচেয়ে দুর্ভোগে আছেন বাংলা মোটর, মগবাজার, মৌচাক, মালিবাগ এবং মগবাজার থেকে 7 রাস্তা মোড় পর্যন্ত চলাচলকারী লোকজন। এদিকে জলাবদ্ধতার কারণে মিরপুর 11, 14, পাইকপাড়া সহ পীরের বাগের রাস্তাঘাটে তল খুঁজে পাওয়া কঠিন। এই যে গর্তটা ছিল এখান তো ডিগবেজি, এটা প্রায় মোটামুটি একটা আশপাশের মানুষের জন্য একটা বিনোদনের মতো। ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি অনেক উঁচু থাকাতে পানি আটকে যাচ্ছে। রাস্তার উপরে 1 হাঁটু বা কোমর সমান পানি হয়, বাসা বাড়িতে পানি ঢুকে যায়, কাদা হয়ে যায়, পানি হয়ে যায়, হাঁটতে পারি না। কয়েকদিন আগে দেখলাম যে একটা মোটরসাইকেল সহ একটা মহিলা পড়ে গেছে। উন্নয়ন কাজ হচ্ছে ঠিক, ভালো কথা, উন্নয়ন কাজ এত লেন্দি কেন হচ্ছে? এদিকে কোটি টাকা ব্যয়ে সদ্য মেরামত হওয়া রাস্তা খানাখন্দে পরিণত হওয়ায় প্রশ্ন উঠছে নির্মাণ সামগ্রীর মান এবং সেবা সংস্থাগুলোর মানসিকতা নিয়ে। রাজধানীবাসীর ভাগ্য ফেরাতে 2 সিটি কর্পোরেশন সহ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়কে জরুরি ভাবছেন নগর পরিকল্পনাবিদরা। আর সিটি কর্পোরেশন বলছে সেবা সংস্থাগুলো যত্নবান হলে কমে আসবে জনদুর্ভোগ। যদি আজকেই সরকার সিদ্ধান্ত নেয় যে একনেক থেকে কঠোরভাবে অনুশাসনের মাধ্যমে সকল প্রকল্পের জনদুর্ভোগকে কিভাবে প্রাধান্য দিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এটি নিশ্চিত না করে প্রকল্পের টাকা ছাড় করা হবে না, আপনি দেখবেন সমস্ত বিষয়গুলো অন্যরকম হয়ে দাঁড়াবে।
যে কোনো সেবাদানকারী সংস্থা সে কিন্তু ঠিকাদার দ্বারা করায়, এবং এই ঠিকাদারকে যদি নিয়ম নীতি মতো সে কাজটি করে তাহলে কিন্তু জনভোগান্তি কমে যাবে। ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য মতে রাজধানী 690 কিলোমিটার সড়কের মধ্যে 300 কিলোমিটারই খানাখন্দে ভরা। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। গর্ত আর খানাখন্দের কারণে বর্ষায় বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তা। দর্শক, এই মুহূর্তে রাজধানী বনশ্রী এলাকায় আছেন রিপোর্টার শাহরিয়ার দ্বীপ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দর্শক, এই মুহূর্তে আমি রাজধানী বনশ্রীতে রয়েছে। বনশ্রীর 2 নম্বর রোড এটি। এখানকার সাধারণ জনগণ আমাকে যেটি বলছেন যে রাস্তাটিতে এখন আমি রয়েছি সেই রাস্তাটি 1.5 থেকে 2 বছর ধরে এই খানাখন্দে ভরা রয়েছে, এবং এই খানাখন্দে ভরার কারণে কিন্তু কয়েকদিন পর পর এখানে দুর্ঘটনা ঘটছে, এবং যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু চলতে সমস্যা হচ্ছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সাধারণ মানুষের এখানে চলতে সমস্যা হচ্ছে। সেখানে যদি কখনো একজন রোগী অসুস্থ হয়ে পড়ে বা অসুস্থ কাউকে নিয়ে আসা কিন্তু সম্ভব না। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্যস্ত এই রাস্তাটি দিয়ে গাড়ি যখন আসে তখন কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখানে আমরা দেখেছি যে এই রাস্তাটিতে এখন আমরা রয়েছে, রাস্তাটি বেশ ব্যস্ত একটি সড়ক। এখানে বেশ কিছু স্কুল রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। যেখানকার যারা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন আমাদেরকে যে এই রাস্তাটি গত 1.5 থেকে 2 বছর ধরে এই অবস্থার মধ্যে রয়েছে, এবং এই অবস্থার কারণে কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে শুধু গাড়ি যাওয়া নয়, চলাফেরা করতেও কিন্তু বেশ সমস্যা হচ্ছে তাদের। এর কারণে কিন্তু এখান থেকে ইতিমধ্যে কিন্তু অনেকে বাসা পরিবর্তন করে চলে যাচ্ছেন। এছাড়া কিন্তু এখানকার যে সাধারণ কাজকর্ম রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে। তারা আমাদেরকে যেটি বলেছেন যে এই রাস্তা নিয়ে বেশ কয়েক দফা তারা সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা সংস্থা রয়েছে তাদের সাথে কথা বলেছে, কিন্তু কেউই আসলে কোনো ধরনের প্রতিকার তাদেরকে দিতে পারেনি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটির মধ্যে বেশ পানি জমে আছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 2-3 ধরে কিন্তু এখানে বৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু পানি জমে আছে। এই মুহূর্তে এখানকার একজন এলাকাবাসী আমার সাথে রয়েছে, তার কাছে আমি জানতে চাবো যে আপনার যে এই রাস্তাটি যে বেহাল দশা, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন আমাদের। আমরা আসলে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি। সামান্য একটু বৃষ্টিতেই এই বনশ্রী বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়। গত 3-4 দিন বৃষ্টি না হওয়ার কারণে আপনারা যেভাবে দেখতেছেন এখানে বাচ্চা নিয়ে মানুষ স্কুলে যায়, প্রাইভেট কার নিয়ে যায়, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে পানিতে পড়ে যায়। মহিলারা স্কুলে যাইতে পারে না, বাচ্চারা স্কুলে যাইতে পারে না এবং গাড়ি পড়ে ভেঙে যায়। খুব বেহাল দশা। মানে আমরা যারা বনশ্রীতে বাস করি, আমরা যে উদ্দেশ্যে এখানে ফ্ল্যাট কিনছি, বাড়ি করেছিলাম সবাই, আসলে সেই উদ্দেশ্যে বর্তমানে বাস্তবায়ন নাই। যখনই নির্বাচন আছে, আমাদের কল্যাণ সমিতির 2টা পার্টি আছে, যারা বর্তমানে ক্ষমতা তারা অনেক কিছু করবে বলেছিল, এবং যারা ক্ষমতা নাই তারাও অনেক কিছু করবে। নির্বাচন চলে গেলে আর কারো কোনো খবর থাকে না। এখানে কোনো স্কুল মাঠ নাই। এখানে কল্যাণ সমিতি ছাড়া আপনারা কি সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সংস্থা আছে তাদেরকে রাস্তাটির কথা বলেছিলেন? তারা নিজেরাই আসে। এই যে কিছুদিন আগে মেয়র নিজে এসে এখানে এই যে লাইট লাগাই গেছেন, মেয়র নিজে তার নেম প্লেট লাগাই গেছেন, কিন্তু কোনো কাজ করছেন না। শুধু একটা মাত্র এলইডি লাইট লাগাইয়া উনি শেষ। শুধু ভোটের সময় আমরা দেখি আসলে কমিশনার নিজে আসে, কয়েকদিন আগে এখানে এসে গেছে, এমপি সাহেব নিজে এসে গেছে, কিন্তু কেউ কোনো উন্নয়নমূলক কোনো কাজের কারো কোনো এখানে দায়িত্ব নাই বলে মনে হয়। এখানে যে আমরা যে একটা দেশে বাস করি, যে আমরা সমাজে বাস করি, এরকম কোনো লোক আছে বলে আমাদের মনে হয় না। কারণ না হলে এখানে বনশ্রী যে উদ্দেশ্যে সারা দেশের মানুষগুলো এলাইট শ্রেণীর লোকগুলো এখানে বসবাস করে, যে উদ্দেশ্যে এসেছিল তার কোনো বাস্তবায়ন। এই যে একটা রোড, এটা আমাদের চিটাং রোডের সাথে কানেকশন দিয়া বাচ্চা কাচ্চা নিয়ে কোনো মানুষ স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে না। কোনো ধরনের ভূমিকা সরকারের পক্ষ থেকে নেওয়া না। এটা নর্মাল একটা এলাকার রোড। এখান থেকে হেভি গাড়িগুলো চলাচল করছে, 50 টন 60 টনের হেভি ট্রাক, বাস, সবকিছু এভরিথিং, সবকিছু কভার ভ্যান চলছে। মানুষ মসজিদে পর্যন্ত যেতে পারে না, স্কুলে যেতে পারে না। কোনো ধরনের মানে সহযোগিতা রাষ্ট্রের পক্ষ থেকে নাই, কল্যাণ সমিতির পক্ষ থেকে নাই, কোনো কিছুতে নাই। দর্শক, আমাদের সাথে আরেকজন এলাকাবাসী রয়েছে, আমরা যদি তার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি যদি একটু আমাদেরকে বলতেন, আপনি এখানে অনেক দিন ধরে আছেন, বসবাস করছেন, এই রাস্তাটা তো প্রায় 1.5 থেকে 2 বছর ধরে এই অবস্থা। আমি গত 8 বছর যাবত আছে, যেটা উনি বলেছিলেন আমি এর সাথে অ্যাড করি যে এটা ঢাকা এবং এই যে বড় রোডটা আমার সাথে ঢাকা এবং সিলেটের সাথে এটা অ্যাড হয়েছে। তাতে কভার্ড ভ্যান এবং 5 টনি ট্রাকগুলি চলে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ, চলার উপযুক্ত না। এই এত হাই হেভি গাড়িগুলি চলার পর রাস্তা মেইন রোডটা বেশি খারাপ হয়ে গেছে। কিন্তু এখন আমরা যে সাধারণ বাচ্চা কাচ্চারা স্কুলে যাবে আসবে, আবার সাধারণ লোকে যাবে, খুবই কষ্টকর। গাড়ি জাম হয়ে যায় বৃষ্টি হলে, বুঝছেন। আর এটা তো উনি বললেনই, এটার এই অবস্থা গত 1 থেকে 2 বছর এলজিডি রোডটা করেছিল, কিন্তু অল্প দিনের মধ্যে ভেঙে শুরু হয়ে গেছে। এখন পানি স্ট্যাগনেন্ট হয়ে গেছে, গায়ে ওই বেশ চলা খুবই কষ্টকর। আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা কি। এই রাস্তাটা তো অল্প কয়েকদিন হয়েছে বলা চলে, বেশ নতুনই। 3 বছরে এই রাস্তাটি হয়েছে, তো 3 বছরের মধ্যে এই দশা হলো কেন? 3 বছর মধ্যে নিশ্চয়ই কনস্ট্রাকশন ভালো হয়নি। যে কনস্ট্রাকশনের গুণগত মান সেটা মানে যেভাবে ম্যাটেরিয়ালস দেওয়া
দেওয়ার কথা সেভাবে নিশ্চয়ই দেয়নি, নাহলে 3 বছরের এটা তো 1 বছর ভালো করে গেল না, বাকি 2 বছরে এই অবস্থা। আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম কাজগুলো এই রাস্তার মধ্যে যখন আপনাদের এখানে কি অসুস্থ হয়ে যায় বা ছোট বাচ্চারা যখন সকালে স্কুলে যায় তখন সমস্যার সম্মুখীন হতে হয় না? অবশ্যই সমস্যা তো অবশ্যই, বাচ্চারা যে মারা কোলে করে পার করে দেয় খারাপ জায়গাগুলি, যেখানে পানি জমি আছে এখানে বাচ্চাদের মারা কোলে করে পার করে নেয়। হ্যাঁ, রিক্সা অনেক সময় কায়তে পড়ে যায়। হ্যাঁ, এই আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি দেখেন অনেক দিন ধরে আছেন, বসবাস করছেন, সার্বিকভাবে যে রাস্তাটি যে বেহাল দশা, এই বিষয়টা। রাস্তাটি বেহাল দশা বিগত 2.5 বছর আগে রাস্তাটি করছে। রাস্তাটি করার সময় আমি এক সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, যখন রাস্তাটি করতে রাস্তাটির থিকনেস করছে 1 ইঞ্চি। তা আমি একটা লোক ফোন করতেছিল, একটা ইঞ্জিনিয়ার ফোন করতেছিল, বললাম যে ভাই আমি তো একটা ইঞ্জিনিয়ার মানুষ, আপনি যে রাস্তাটা করতেছেন আপনি কি এই যে দেখতেছেন 1 ইঞ্চি করতেছে রাস্তার ভিতরে, এটা 1 বছর পরে ভেঙে যাবে। উনি বললো যে ভাই আমার কিছু করার নাই, আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে আসে না, আমি হাতে পায়ে বাঁধা, আমার কিছু করার না, আমি কিছু করতে পারবো না। কিন্তু আমার দুঃখের বিষয় হলো যে 3 বছর হয় না রাস্তাটা, কোটি কোটি টাকা গভর্নমেন্ট খরচ করলেন, কিন্তু আজকে রাস্তাটার এই অবস্থা। আমরা এখানে বনশ্রীতে আজকে দীর্ঘ 10-12 বছর বাস করতেছি এবং সমিতি। দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন যে এখানকার সাধারণ মানুষ কিন্তু একরকম বলা যায় চরম ভুক্তভোগী এই রাস্তাটির, এবং এই রাস্তাটিতে কিন্তু সাধারণ মানুষের যেখানে ঠিকভাবে চলাচল করতে পারে না, সেখানে কিন্তু একজন অসুস্থ রোগীকে নিয়েও চলাচল করা যায় না। এবং এই রাস্তাটি কিন্তু বেশ কয়েক বছর যাবত আসলে এরকম খানাখন্দে ভরা রয়েছে এবং বৃষ্টি ছাড়াও কিন্তু এখানে পানি জমে রাখে। দর্শক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। বর্ষায় বেহাল দশা রাজধানীর বেশিরভাগ রাস্তা, এতে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। এত হচ্ছিলাম রাজধানীর বনশ্রী এলাকায়। গ্রিন লাইন পরিবহনের অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগে বেনাপোল বন্দরে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এতে অচলাবস্থার মুখে পড়েছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। বন্দর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে ভারত ফেরত যাত্রী ও সাধারণ মানুষ। বন্ধ রয়েছে আমদানি রফতানি কার্যক্রমও। যাত্রীদের দুর্ভোগে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে ধর্মঘটের সমর্থনে সকালে মিছিল ও পথসভা করেছেন পরিবহন শ্রমিকরা। এরপর তারা ঢাকা কলকাতা মহাসড়কের উপর বেনাপোল বাজারে যানবাহন চলাচল ও আমদানি রফতানি বন্ধ করে দেয়। সাড়ে 4 বছরের মধ্যে সর্বোচ্চ সূচকের রেকর্ড গড়ে সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। 7 দিনের ব্যবধানে টাকার অঙ্কে বাজারে লেনদেন বেড়েছে প্রায় 71%। একই সাথে শেয়ারের দামও বেড়েছে ডিএসইর তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের। গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছে। প্রায় 4.5 বছর পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মুখ্য সূচক ডিএসইএক্স 5783 পয়েন্টে পৌঁছে। সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই ছিল সূচকের ঊর্ধ্বগতি। 150 পয়েন্ট যোগ করে সপ্তাহ শেষে ডিএসইএক্স দাঁড়ায় 5749 পয়েন্টে। সপ্তাহের সর্বোচ্চ লেনদেন ছিল মঙ্গলবার 1223 কোটি টাকা, আর সর্বনিম্ন লেনদেন ছিল রোববার 855 কোটি টাকা। আগের সপ্তাহের 620 কোটি টাকার তুলনায় এ সপ্তাহে গড় লেনদেন ছিল 1059 কোটি টাকা। বাজারের সরিয়া সূচক ডিএসইএস 21 পয়েন্ট বেড়ে 1307 এবং বাছাই সূচক 32 পয়েন্ট বেড়ে 2103 পয়েন্টে অবস্থান নিয়েছে। গত সপ্তাহে দরবারের শীর্ষে ছিল ফুয়াং ফুড, রূপালী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, রংপুর ডেইরি ও পেনিনসুলা। এদিকে দাম হারানো প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল শাইনপুকুর, বিডিকম, বিচ হ্যাসারি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইমাম বাটন। গত সপ্তাহে লেনদেন হওয়া 333টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 281টির, কমেছে 41টির এবং অপরিবর্তিত ছিল 11টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আবার জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলো। নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত উদ্যোগের অভাবেই কমছে না শিল্প দুর্ঘটনা। কঠোর হওয়ার পরিকল্পনা পরিদর্শন অধিদপ্তরের। শ্রমিক কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ। কক্সবাজারে বন্যা পরিস্থিতি আরো অবনতি, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রামুর 11টি ইউনিয়ন প্লাবিত। গত দুদিনে বানের পানিতে ভেসে 6 জনের প্রাণহানি। মৌলভীবাজারে পানি কিছুটা কমলেও খাদ্য সংকটে দুর্গত এলাকা। ত্রাণ বিতরণ নিয়ে নানা অভিযোগ, এখনো পানিতে তলিয়ে বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় সপ্তাহ ব্যবধানে আবারও কমল চালের দাম, কমেছে চিনির দর, বাড়তি পেঁয়াজের দাম। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।